সুপ্রিয় শিক্ষার্থী এবং সাংবিধানিক আইনের ব্যাপারে সাধারণভাবে আগ্রহী দর্শক শ্রোতা সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার কনস্টিটিউশনাল ইনজেনুইটি সিরিজ নামের এই ধারাবাহিক আলোচনার আরো একটি পর্বে। আজ আমি কথা বলবো ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ নিয়ে। আবার একটু বলে রাখি, কনস্টিটিউশনাল ইনজেনুইটি সিরিজ নামের যেটি আমরা করছি সেটি কোনো নির্ধারিত দেশের সংবিধানের উপরে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা কিন্তু এটি নয়। আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে সাংবিধানিক আইনের উপর গত কয়েক শতাব্দীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং উদ্ভাবনী যে সমস্ত ধারণা সাংবিধানিক আইনকে সমৃদ্ধ করেছে, সেটি পৃথিবীর যে কোনো দেশ থেকে হতে পারে। এবং এ ধরনের উদ্ভাবনী ধারণাগুলো যেগুলো সাংবিধানিক আইনকে সমৃদ্ধ করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সাংবিধানিক ব্যবস্থায় এই ধারণাগুলো বিস্তৃতি লাভ করেছে, সে ধরনের একটি একটি করে ধারণা নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হওয়ার এই লক্ষ্যটা থেকেই মূলত কনস্টিটিউশনাল ইনজেনুইটি সিরিজ নাম দিয়ে আমি এই কাজটি করছি। এর আগের দিন আমি করেছিলাম প্রফেসর হ্যান্স ক্যালসেনের তৈরি করা একটি কনসেপ্ট, কনস্টিটিউশনাল কোর্ট। এটি সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়েছে আমেরিকান সুপ্রিম কোর্ট কেন্দ্রিক জুডিশিয়াল রিভিউ ব্যবস্থার বিপরীতে, সেরকম আজও আমি আরো একটি বিষয় নিয়ে যেটি নিয়ে কথা বলবো, অলরেডি বলেছি, ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। এটি কিন্তু কানাডা থেকে এসেছে। সুতরাং আমরা ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ জিনিসটা বোঝার চেষ্টা করার আগে একটু এটার ব্যাকগ্রাউন্ডটা দেখি কিছু পাই কিনা। হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ এটি যেহেতু সাধারণ সহজ সরল ভাষায় বলার কথা আমার, তাই আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইনের ক্লাসের মতো খুব জটিল শব্দ বা পদ বা টার্ম ব্যবহার না করে সহজ ভাষায় সাধারণ মানুষ যেন বুঝতে পারেন সেভাবে কথা বলতে। সুতরাং আমরা যারা জানি যে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক নিরীক্ষণের যে ব্যবস্থাটা, সেটার মূল কথা হচ্ছে যে সমস্ত দেশে পৃথিবীর লিখিত সংবিধান আছে, রিটেন কনস্টিটিউশন, তারা সেই সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে স্বীকার করে। এবং আমরা আগেই বলেছি আরেকটি পডকাস্টেও যে রিটেন কনস্টিটিউশনগুলোর কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নিশ্চিত করার জন্য ওই সমস্ত দেশের বিচার বিভাগ তারা বলে থাকে যে আমরা সংসদের কোনো আইন সংবিধানের সাথে পরিপন্থী কিনা সেটা দেখার চেষ্টা করে যদি দেখতে পাই কোনো মামলায়, তাহলে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারি। তো এটাকে আমরা স্ট্রং ফর্ম অফ জুডিশিয়াল রিভিউ বলছি, হার্ড জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, মূলত যুক্তরাষ্ট্রের মডেল যেটা, হ্যাঁ, লিখিত সংবিধানের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সংসদের আইন সরাসরি বিচার বিভাগ কর্তৃক বাতিল করে দেওয়া, হার্ড জুডিশিয়াল রিভিউ। তো এর বিপরীতে আরেকটা ঘরানা আছে, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের মতো দেশ যেখানে অলিখিত সংবিধান, সেখানে সাংবিধানিক সুপ্রিমেসি তো নেই, সার্বভৌমত্ব, পার্লামেন্টারি সুপ্রিমেসি বা সোভরেইনটি আছে। সুতরাং সেখানে ধারণা করা হয় যে পার্লামেন্ট সর্বোচ্চ এবং পার্লামেন্টের আইনও সর্বোচ্চ। সুতরাং পার্লামেন্টের আইনকে চ্যালেঞ্জ করে বিচার বিভাগের পক্ষে আইনকে অবৈধ ঘোষণা করা সম্ভব নয়। হ্যাঁ, মূলত এই জিনিসটা আমি সম্ভবত গতদিনের যে এই কনস্টিটিউশনাল কোড সম্পর্কিত যেটা করেছি সেখানেও আমরা এটা আলোচনা করেছি যে এ ধরনের হার্ড জুডিশিয়াল রিভিউ যেখানে বিচার বিভাগ সংসদের আইন বা আইনসভার আইনকে বাতিল করে দেয়, সেগুলো নিয়ে গণতান্ত্রিক অগণতান্ত্রিকতার প্রশ্ন আসে, অনেক সমালোচনা হয়, বিচার বিভাগ নীতি নির্ধারণ করছেন বলে বলা হয়। তো এর বিপরীতে আবার যারা এই নিউজিল্যান্ড, ইউকের মতো দেশ যেখানে অলিখিত সংবিধান, সেখানে তো আর বিচার বিভাগ সংসদের আইনকে অবৈধ ঘোষণা করতেই পারে না, তখন অনেকে বলেন যে সংসদ বা এটা ডেমোক্রেটিক ডিকটেটরশিপ বা অটোক্রেসি চলে। হ্যাঁ, অনেক সময় সংসদ জনগণের ইচ্ছে বা আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়ে অনেক সময় অপ্রগতিশীল আইন প্রণয়ন করে ফেলতে পারে, যেগুলোর ব্যাপারে বিচার বিভাগের কিছু বলার থাকে না। হ্যাঁ, সুতরাং দুটো ফরম্যাট মোটামুটি আমরা যদি রাখি, যে ইউএসএ কেন্দ্রিক স্ট্রং ফর্ম জুডিশিয়াল রিভিউ, আরেকটা হচ্ছে ন জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ, যেটা আনরিটেন কনস্টিটিউশনাল সিস্টেম। এর বিপরীতে কানাডা যেটা করলো 1982 সালে, তারা একটা যে সংবিধান, কানাডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট,
সেই সংবিধানের সেকশন 52 ক্লজ 1 তারা সেখানে বলল যে এই কানাডিয়ান কনস্টিটিউশন ইট হ্যাজ সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং এই কনস্টিটিউশনের বিপরীতে কোনো আইন যদি থাকে দ্যাট ল শ্যাল বি অফ নো ফোর্স অর এফেক্ট, এভাবে লেখা হলো। তাহলে দেখা গেল কানাডা কিন্তু ব্রিটেনের একটা ডোমিনিয়ন, সুতরাং এটা আনরিটেন কনস্টিটিউশনাল সিস্টেমের দেশ, স্বভাবতই ওখানে নো জুডিশিয়াল রিভিউ হওয়ার কথা। কিন্তু কানাডা যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে আমেরিকার মতো হার্ড জুডিশিয়াল রিভিউ বাছেনি, তারা বেছে নিয়েছে ইউকের মতো নো জুডিশিয়াল রিভিউ বাছেনি, তারা বেছে নিয়েছে উইক জুডিশিয়াল রিভিউ। সেটা কি? মূলত সেটা বোঝাচ্ছি। সেখান থেকে আমরা ওই আমাদের আজকের ইনজেনুইটি সিরিজের কনস্টিটিউশনাল ডায়ালগের কনসেপ্টটাতে চলে আসবো। হ্যাঁ? সো কানাডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 1982 এর সেকশন 50 এবং ক্লজ 1 তারা বলল যে কনস্টিটিউশন সুপ্রিম, এবং এর বিপরীতে আইন হলে ইট ইজ অফ নো এফেক্ট অ্যান্ড নো ফোর্স। তার মানে সম্ভবত আমেরিকান স্টাইলে বা বাংলাদেশের মতো স্টাইলে আমরা দেখতে পাচ্ছি যে, বা ইন্ডিয়ার স্টাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি তৈরি হচ্ছে সম্ভবত। সংবিধানের আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে সেটা বাতিল হবে। হ্যাঁ? এই 1982 সালের কানাডিয়ান চার্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, পার্ট 1 যেটা কানাডিয়ান চার্টারের, সেটি হচ্ছে কানাডিয়ান কনস্টিটিউশনের, সেটি হচ্ছে কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস 1982। এগুলোর কিন্তু অনেক লম্বা গল্প আছে। আমার তো এখানে খুব আ কি করার সুযোগ নেই। এ মানে বিস্তারিত আলাপ করারও সুযোগ নেই। খুব জটিলভাবে আইনের বিভিন্ন ধারা-টারা উল্লেখ করে এটাকে কঠিন করে ফেলার ইচ্ছেও আমার নেই। কিন্তু সহজ ভাষায় যেটা বলতে পারি, সেটা হচ্ছে কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এবং কানাডিয়ান কনস্টিটিউশন 1982 সালে, এটার ইতিহাসটা হচ্ছে ইন্টারেস্টিংলি এই কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এবং এই 1982 সালের এই আইনটা এবং এই কনস্টিটিউশনটা, এটা কিন্তু কানাডার সুপ্রিম পার্লামেন্ট করেনি। এটা করেছে ব্রিটেনের হাউস অফ কমন্স। এটা খুব ইন্টারেস্টিং গল্প। কারণ কানাডা ব্রিটেনের ডমিনিয়ন। তো ডমিনিয়ন তো ওখানে কানাডার রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী। সুতরাং ডমিনিয়ন বলতে গেলে প্রায় স্বাধীন, কিন্তু একটা পুরোই স্বাধীন, প্রায় স্বাধীন না। একটি স্বাধীন দেশই, এটা আগে কলোনি ছিল সে অর্থে হয়তো তারা ডমিনিয়ন রেখেছে। যেমন 1947 সালে পাকিস্তান ডমিনিয়ন ছিল, হ্যাঁ? স্বাধীন হওয়ার পর। এই 1956 সালে সংবিধান নেওয়ার আগ পর্যন্ত এটি ব্রিটেনের ডমিনিয়ন ছিল। হ্যাঁ? ভারত 1950 সাল পর্যন্ত ব্রিটেনের ডমিনিয়ন ছিল। হ্যাঁ? সংবিধান নেওয়ার আগ পর্যন্ত। সুতরাং আ ডমিনিয়নের এখানে একটা রুল হচ্ছে, যদি ডমিনিয়নের সরকার বা ডমিনিয়নের পার্লামেন্ট স্পষ্ট করে রিকোয়েস্ট করে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টকে যে আপনারা এই ব্যাপারে আইন করে দেন আমাদেরকে, তখন তারা এটা করতে পারে। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। 1982 সালে তারা যখন চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস নিচ্ছে, এটা মূলত বিল অফ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর অংশের মতো। আমেরিকার সংবিধানের প্রথম 10 টা অ্যামেন্ডমেন্টের মতো। হ্যাঁ? মানবাধিকারের দলিল, সরাসরি সাংবিধানিক দলিল হিসাবে গ্রহণ করা। হ্যাঁ? 1982 সালে সেটা হয়েছে। হাউস অফ কমন্স কানাডিয়ান পার্লামেন্টের অনুরোধ ক্রমে তারা এই আইনটা করে এটা কানাডার জন্য এপ্লাই করার ব্যবস্থা করে। এবং সেখানে দেখা যাচ্ছে এই কনস্টিটিউশন একটা রিটেন কনস্টিটিউশন হচ্ছে, সেটাকে সেকশন 52 এর কারণে সার্বভৌম কনস্টিটিউশন বলা হচ্ছে। আবার সেই কনস্টিটিউশনের এই পার্ট 1 হচ্ছে এই চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস। তার মানে কি হলো? তাহলে ফান্ডামেন্টাল রাইটস গুলোও কনস্টিটিউশনের অংশ হয়ে গেল। সোজা কথা, এখন থেকে ফান্ডামেন্টাল রাইটস এর বিপরীতে আইনও করা যাবে না। তাহলে আমরা যেন দেখতে পাচ্ছি এক ধরনের রিটেন কনস্টিটিউশন এর মাধ্যমে মনে হচ্ছে যেন হার্ড জুডিশিয়াল রিভিউ এর দিকে ওরা যাচ্ছে। এই জিনিসটা থেকে যেহেতু হার্ড জুডিশিয়াল রিভিউ এর দিকে গেলে এটা একটু ওই আমেরিকার মতো কাউন্টার মেজরিটারিয়ান কোয়েশ্চেন। আমি এই কাউন্টার মেজরিটারিয়ান কোয়েশ্চেনটা কি? এটা ওই কনস্টিটিউশনাল কোর্টের যে ভিডিওটা করেছি এর আগে, সেখানেও আমি ওটা একটু উল্লেখ করেছি। হ্যাঁ? এটা আমি আজকে আরেকটু করে বলব, বেশি বলব না। যাই হোক, তো কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস, কানাডিয়ান কনস্টিটিউশন 1982 এর আওতায় এটি কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত হয়ে গেল, এবং সেকশন 52 ক্লজ 1 এর কারণে এটির বিপরীত আইন হলে সেটা বাতিল বলে ঘোষণা করা হলো। তাহলে আমরা ধরতে পারি কানাডার সুপ্রিম কোর্ট সম্ভবত জুডিশিয়াল রিভিউ পেয়েছে, এবং কানাডার পার্লামেন্ট কোনো আইন করলে সেটা অসাংবিধানিক বা চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এর বিপরীতে অগ্রহণযোগ্য বলে তারা রায় দিতে পারে। তাই না? তো এই জিনিসটা যখন চলে আসছে, স্ট্রং ফর্ম জুডিশিয়াল রিভিউ হয়ে যাওয়ার আশঙ্কা যেহেতু দেখা যাচ্ছে, হ্যাঁ? আমেরিকার স্টাইলে, হ্যাঁ? কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, রিটেন কনস্টিটিউশন এর মতো করে তারা আরেকটা জিনিস সেখানে উল্লেখ করেছে। সেকশন 33 ওই চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এ। সেখানে বলা হলো, এটাকে বলা হয় নট উইথ স্ট্যান্ডিং ক্লজ। মূল কথা হচ্ছে সেকশন 33 তে বলা হলো যে
অন্যান্য পুরো সংবিধানে বা চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমসে যাই থাকুক না কেন, যদি কোনো রাষ্ট্র বা সরকার যদি মনে করে যে কোনো একটা আইন, আদালত বলেছে এটা চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমসের বিপরীত, এটা বাতিল, তারপরেও সরকার মনে করেছে যে না আমরা স্টিল আইনটা রাখতে চাই, এই আইনের মাধ্যমে আমরা চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমসকে খর্ব করতে চাই, তখন তারা নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড অথবা নট উইথ স্ট্যান্ডিং এনি ডিক্লারেশন বাই দ্য জুডিশিয়ারি, তারা কি করতে পারে, এগুলো থাকা সত্ত্বেও, নট উইথ স্ট্যান্ডিং শব্দটার অর্থ হচ্ছে এতদ সত্ত্বেও, হ্যাঁ এগুলো সত্ত্বেও তারা আইনটা করে বলতে পারে না এটাই আইন, এটা বিপরীত হলে বিপরীত, আমরা এটাই করছি, এটা আগামী 5 বছর বহাল থাকবে, এবং 5 বছর পরে এটার আবার মেয়াদ বৃদ্ধি করার সুযোগ থাকে। তাহলে কি হলো, আমরা মনে হচ্ছে কানাডিয়ান কনস্টিটিউশনের সেকশন 52 এবং কানাডিয়ান চার্টারের সেকশন 1 মিলিয়ে মনে হচ্ছে যেন একটা লিখিত সার্বভৌম সাংবিধানিক সার্বভৌমত্ব এসেছে, সংবিধানের বিপরীত আইন হলে সেটা বাতিল হবে, হার্ড জুডিশিয়াল রিভিউ। কিন্তু সেকশন 33 এটা দেখলে মনে হচ্ছে যেখানে নট উইথ স্ট্যান্ডিং ক্লজ দিয়ে লেজিসলেচার কানাডিয়ান পার্লামেন্টকে বলা হচ্ছে তোমরা পারবা আইন করতে এবং করে সেটাকে 5 বছরের জন্য বৈধতা দিতে পারবা, পারলে সেটা আরো বাড়াতেও পারবা। তার মানে চার্টার অফ ফ্রিডমস অ্যান্ড রাইটস এর বিপরীতেও আইন করার সুযোগ আছে। তার মানে পার্লামেন্টকে সম্ভবত একটা শেষ, এটাকে আমরা বলি যে আলটিমেট সে, পার্লামেন্ট শেষ পর্যন্ত এটা ডিটারমাইন করতে পারে, জুডিশিয়ারি বললো যে এটা অবৈধ, বাট স্টিল পার্লামেন্ট মনে করছে এটা থাকা উচিত, তারা সেটা পারবে। হুম, আরেকটা জায়গা সেখানে রয়ে গেছে, আমার এই দুটো জিনিস বলতে হবে। সেকশন 1 এ চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এর সেখানে একটা বিধান দেওয়া হলো যে কানাডার পার্লামেন্ট চাইলে এই রাইটস অ্যান্ড ফ্রিডমস গুলো খর্ব করতে পারে, তবে শর্ত হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের এটা তো আমাদের দেশেও আছে, আমাদের সংবিধানেও আমরা বিভিন্ন জায়গায় ফান্ডামেন্টাল রাইটসকে সাবজেক্ট টু ল, সাবজেক্ট টু রেগুলেশন, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন এগুলো বলেছি। তো কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এর সেকশন 1 এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, তারা তো সেটা শুধু বলেনি, বলেছে যে আপনি লিমিট করতে পারবেন সাবজেক্ট টু এনি জাস্টিফায়েবল রিজন, এরকম একটা কথা ওখানে আছে। মানে আপনি রাইটকে লিমিটেড করতে পারবেন, কিন্তু আপনাকে জাস্টিফায়েবল রিজন থাকতে হবে। তার মানে কি দাঁড়ালো, স্ট্রেইট আপনাকে রিজন জাস্টিফায়েবল হতে হবে। তো এই রিজন বা কারণ যেটা করবেন সেটা জাস্টিফায়েবল কিনা সেটা কে দেখবে, বিচার বিভাগ দেখবে। তার মানে সেকশন 52 বলছে সংবিধান সার্বভৌম, এর বিপরীতে আইন হলে বাতিল। সেকশন 1 সংসদকে সরকারকে ক্ষমতা দিচ্ছে অধিকার কমাবার জন্য বা নিয়ন্ত্রণের, কিন্তু সেখানে তাকে জাস্টিফাইবল রিজন দিতে হবে। তার মানে আমরা মনে করছি কোর্ট দেখতে পারবে সেটা জাস্টিফাইবল কিনা। আবার সেকশন 24 এই চার্টারের, সেখানে কোর্টকে একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে কোর্ট যদি এই চার্টারের বাস্তবায়নের জন্য কোর্ট, এটাকে বলা হচ্ছে যে কোর্ট হ্যাজ পাওয়ার টু, এটা অনেকটা আমাদের সংবিধানের 103 নম্বর অনুচ্ছেদের মতো, যে আমাদের সুপ্রিম কোর্টের পাওয়ার আছে টু ডু কমপ্লিট জাস্টিস, পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য তারা যাটা প্রয়োজন করবে। ঠিক একই রকম ইকুয়ালি ইফেক্টিভ রেমেডি দেওয়ার জন্য কোর্ট কিন্তু এডিকুয়েট এবং নেসেসারি রেমেডি তারা নিশ্চিত করতে পারে। তো এডিকুয়েট এবং নেসেসারি রেমেডি কি, সেটা তো আর মানে সংবিধানে লিখে দেওয়া হয়নি, ফলে এখানে ব্যাখ্যা করে কোর্টের পক্ষে অনেক ধরনের রেমেডি বের করে নেওয়ার সুযোগ আছে। সুতরাং আমরা যদি সেকশন 52, সেকশন 1 এবং সেকশন 24 তিনটা মিলিয়ে পড়ি, তাহলে দেখে মনে হয় যেন এটা একটা রিটেন কনস্টিটিউশন, এটার উপরে ফান্ডামেন্টাল রাইটস এবং কনস্টিটিউশনের সুপেরিয়রিটি আছে। সরকার যদি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করতে চায় তাকে জাস্টিফাইবল রিজন দিতে হবে। সেকশন 24 এ বলছে কোর্টের এডিকুয়েট এবং এই রেমেডি জনগণকে দেওয়ার জন্য তার প্রয়োজনীয় ডিসক্রিশনারি পাওয়ার কোর্টের আছে। সব দেখে মনে হচ্ছে হার্ড জুডিশিয়াল রিভিউ, রিটেন কনস্টিটিউশন। কিন্তু সেকশন 33 টা একটা ইন্টারেস্টিং জায়গা। সেখানে গিয়ে আবার বলে দিচ্ছে যেটা ভারতে নেই, বাংলাদেশে নেই, যুক্তরাষ্ট্রে নেই। যে আমরা বলছি না যে কোর্ট একবার কোনো কিছুকে ইনভ্যালিডেট করে দিলে আমাদের পার্লামেন্ট আবার বলবে না এটাই আইন। আপনি ইনভ্যালিডেট করলেও আমি এটাকে বৈধ বলছি। এই ক্ষমতাটা সেকশন 33 তে কানাডাকে দেওয়া হয়েছে। কানাডার পার্লামেন্টকে। তারা এটা করতে পারে নট উইথ স্ট্যান্ডিং ক্লজ দিয়ে। তো এই জিনিসটা নিয়ে যখন মানে আপত্তি আসলো, কানাডার সুপ্রিম কোর্ট, কানাডার এই 1982 সালের সংবিধানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের জুডিশিয়াল রিভিউ, স্ট্রং ফর্ম জুডিশিয়াল রিভিউর দিকে মনে হয় যাচ্ছে। তখন ওই কনজারভেটিভরা এবং যারা কারণ এটা তো ব্রিটেনের ডোমিনিয়ন, সুতরাং ব্রিটেনে তো নো জুডিশিয়াল রিভিউ। তো ওই ঘরানার মানুষজন তো ওখানে আছেন, ওই রাজনীতিতে ওখানে আছে। হ্যাঁ, তারা মনে করছেন যে না এটা তো মূলত আমরা একেবারে অনির্বাচিত বিচারকদের হাতে নির্বাচিত আইনসভার উপরে এই এখতিয়ার দেওয়ার এখতিয়ার দিয়ে ফেললাম। এটা তো আমেরিকার মতো হয়ে গেল। কাউন্টার মেজরিটারিয়ান ইস্যু। আমি কাউন্টার মেজরিটারিয়ান
মেজরিটারিয়ানিজম নিয়ে বেশি কথা বলছি না, কারণ আমার স্বল্প সময়ে শেষ করতে হবে। প্লাস এই কথাটা, এই ডক্ট্রিনটা নিয়ে আমি ওই কনস্টিটিউশনাল কোড সম্পর্কিত আলোচনায় ওটা আমি বলেছি। মূল বক্তব্য হচ্ছে অনির্বাচিত বিচারকরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছের প্রতিফলনের বিপরীতে দাঁড়িয়ে গেলে সেটাকে আমরা বলছি আনডেমোক্রেটিক কাউন্টার মেজরিটারিয়ান ডিফিকাল্টি। হ্যাঁ, সুতরাং এইটা এত বেশি স্ট্রং ছিল যে কেবেক নামের একটা অঙ্গরাজ্য কানাডার, তারা কিন্তু একদম শুরু থেকে এই কনস্টিটিউশন অ্যাক্টের বিরোধিতা করেছে। তারা বলছে না, আমরা এখানে নো জুডিশিয়াল রিভিউ, এটা জুডিশিয়াল রিভিউ আমরা মানব না। হ্যাঁ, রিটেন কনস্টিটিউশনের দরকার নেই। এবং যখন অ্যাকচুয়ালি অন্যান্য অঙ্গরাজ্য, সবগুলো অঙ্গরাজ্য মিলে মেজরিটি দিয়ে, সুপার মেজরিটি দিয়ে যখন এটা পাশ করে ফেললো, তখন কানাডা আর কেবেক কোনো উপায় না দেখে তারা করলো কি, সেকশন 33টা ইউজ করলো। তারা একটা এভাবে করলো যে সেকশন 33-র আওতায় তারা একটা নট উইথ স্ট্যান্ডিং ক্লজটা ব্যবহার করে তারা একটা ডিক্লারেশন দিয়ে বলল, কেবেকে যত আইন আছে সবগুলো আগামী 5 বছর বৈধ। এগুলো চার্টার অফ রাইটস এবং ফ্রিডমস এর সাথে সাংঘর্ষিক কিনা আমরা এটা জানি না। সুতরাং এটা সুইপিং নট উইথ স্ট্যান্ডিং ক্লজ দিয়ে দেওয়া আর কি। আমি কেবেকের উদাহরণটা দিলাম কারণ এই যে কানাডার সংবিধানটা নিচ্ছে 1982 সালে, এই সংবিধানে যে একটা নতুন ধারণা, যে অনেকটা অনেকটা যুক্তরাষ্ট্রের স্টাইলে জুডিশিয়াল রিভিউর দিকে যাওয়ার একটা প্রবণতা, সেটাকে সেটার প্রতি যে একটা অবজেকশন ছিল আমি সেটা বললাম। কিন্তু এটা দেখতে হবে যে সেকশন 33 একটা অপশনও রেখেছে, যারা অবজেকশন দিচ্ছে, যারা জুডিশিয়াল রিভিউকে ট্রাম্প করতে চায়, পাশ কাটি ওভার ট্রাম্প করতে চায়, তারা সেটাও পারে নট উইথ স্ট্যান্ডিং ক্লজের কারণে। এবং এই শুধুমাত্র সেকশন 33 উপস্থিতির কারণে কেউ কেউ বলছেন যে কানাডাতে পুরোপুরি স্ট্রং জুডিশিয়াল রিভিউ আসবে না, কারণ জুডিশিয়াল রিভিউতে কোনো কিছু বাতিল করলেও সেটার উপরে শেষ পর্যন্ত লেজিসলেচার একটা বক্তব্য দেওয়ার সুযোগ সে পাবে। হ্যাঁ, এটাকে লেজিসলেচারের যে এটাকে রেসপন্ড করার সুযোগ, হ্যাঁ, কোর্ট কর্তৃক কোনো কিছু অবৈধ ঘোষণা করার পর, এইটাকে কেন্দ্র করে পরবর্তীতে 1997 সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটে যায়। এখান থেকেই মূলত আমাদের এই কনস্টিটিউশনাল ইনজেনুইটিটা শুরু। হ্যাঁ, সেটা কি? সেখানে বলা হলো, সেখানে একজন প্রফেসর, উনি অক্সফোর্ড হল, উনি 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 অক্সফোর্ডে ছিলেন। হ্যাঁ, সেখানকার ল জার্নালে ওনার একজন ওনার স্টুডেন্ট এলিসন বুশেল, ওনারা দুজন মিলে 1997 সালে একটা আর্টিকেল লিখেছেন অক্সফোর্ড হল ল জার্নালে। আমার মনে হয় পৃথিবীতে এত বেশি করে কেউ এই আর্টিকেলটা পড়ে, মানে আর কারো আর্টিকেল মনে হয় এরকম একাডেমিক, এত আর্টিকেল নিয়ে এত হইচই সারা দুনিয়াতে কমই হয়েছে। হ্যাঁ, ওই আর্টিকেলে 1997 সালে, 1982 সালে কানাডার পার্লামেন্ট, কানাডার কনস্টিটিউশন অ্যাক্ট হয়েছে। আমরা উইক ফর্ম অফ জুডিশিয়াল রিভিউ সম্ভবত দেখছি। কেউ বলছে এটা স্ট্রং ফর্ম অফ জুডিশিয়াল রিভিউ। কিন্তু সেকশন 33 আছে, যেখানে পার্লামেন্ট শেষ পর্যন্ত এটাকে ওভারট্রাম্প করতে পারে। কিন্তু 1997, প্রায় 15 বছর পরে সম্ভবত এসে, হ্যাঁ, হ্যাঁ, 15 বছর পরে এসে এই হগ অ্যান্ড বুশেল, তারা দুজনে মিলে আমি হগের পরিচয়টা একটু তুলে ধরলাম। প্রফেসর পিটার হগ, উনি মারা গেছেন। আহ, উনি নিউজিল্যান্ডের মানুষ, কিন্তু ওনার প্রফেশনাল লাইফটা কানাডাতে পুরোটা। এই জন্য একটা পত্রিকার হেডলাইন এটা, যে নিউজিল্যান্ডার পিটার হগ কোয়াইটলি শেপড দ্য কানাডিয়ান ল। এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন উনি ওখানে। হ্যাঁ, কানাডিয়ান জুরিসপ্রুডেন্সের উপর, বিশেষ করে এই ক্ষেত্রে কানাডিয়ান কনস্টিটিউশনাল ল এর উপর, পাবলিক ল এর উপরে। যাই হোক, 1997 সালের এই আর্টিকেলে তারা প্রথমবারের মতো 56টা এই মামলা কানাডার সুপ্রিম কোর্টের তারা স্টাডি করলেন, যেগুলো 1982 সাল থেকে হয়ে আসছে। মামলাগুলো স্টাডি করে তারা বললেন, দেখা গেল কানাডার সুপ্রিম কোর্ট যে সমস্ত মামলায় এই যেকোনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করছে, এই সেকশন 52, সেকশন 1 এগুলো মিলিয়ে, সেকশন 24 এগুলো মিলিয়ে, হ্যাঁ, পরে দেখা যাচ্ছে কানাডার পার্লামেন্ট এই আইনগুলোকে সংস্কার করে এগুলোকে আবার লাইনে নিয়ে আসছে। তো এই যে একটা সংস্কারের ধারা, মানে কোর্ট ডিসিশন দিচ্ছে, কোর্টের বিপরীতে পার্লামেন্ট রেসপন্ড করছে, এই জিনিসটাকে ওনারা একটা শব্দ ব্যবহার করলেন, সেটার নাম হলো চার্টার ডায়ালগ। মানে ওই কানাডিয়ান চার্টারের আওতায় একটা ডায়ালগ তৈরি হয়েছে। ডায়ালগ কার ভেতরে? বিটুইন টু ইনস্টিটিউশনস, কানাডিয়ান সুপ্রিম কোর্ট অ্যান্ড কানাডিয়ান পার্লামেন্ট। তাহলে এই শব্দটা প্রথমবারের মতো আসলো, ডায়ালগ। এটাই আবিষ্কার ওখান থেকে। এই শব্দটার জন্যই কিন্তু এই আর্টিকেলটা পরে ব্রিটেন, ইউরোপ, আমেরিকা সর্বত্র এটা এটা মানুষ এবং বিভিন্ন দেশের কোর্ট, বিশেষ করে কানাডার সুপ্রিম কোর্ট কি করেছে আমি তো বলবোই। এটা ছড়িয়ে পড়েছে, এই আর্টিকেলটা এত বেশি রেফার্ড হয়েছে। হ্যাঁ, 1998 সালে এখানে কানাডার সুপ্রিম কোর্ট এই প্রথমবারের মতো এই আর্টিকেলটাকে স্পেসিফিক্যালি এটার নাম ধরে তারা রেফার করে একটা মামলায় বলল যে না, আমরা এই
সংসদের আইনকে অবৈধ ঘোষণা করতে পারি, এটা নিয়ে আমাদেরকে অগণতান্ত্রিক কাউন্টার মেজরিটারিয়ান হার্ড জুডিশিয়াল রিভিউ এই সমস্ত কথাবার্তা বলার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা যখন কোনো কিছুকে আইনকে অবৈধ করি তখন কিন্তু পার্লামেন্ট দে ক্যান রেসপন্ড অ্যান্ড দেয়ার ইজ এ ডায়ালগ গোয়িং অন। দেখেন কোর্ট প্রথমবারের মতো এই শব্দটা পিক করে নিচ্ছে হগেন বুশেলের কাছ থেকে। ডায়ালগ গোয়িং অন, ডায়ালগ গোয়িং অন। এই 98 সালে একবার যে শুরু করলো কানাডিয়ান সুপ্রিম কোর্ট, হ্যাঁ, 2007, আরো 10 বছর পরে 1997 থেকে 2007, 10 বছর, 10 বছর যখন হয়ে গেল তখন ওই অসগড হোল ল জার্নাল তারা এবার একটা স্পেশাল সংখ্যা বের করেছে যেটার নাম দিয়েছে চার্টার ডায়ালগ। মানে ওই ডায়ালগের 10 বছর সেটার উপরে অনেকেই লিখেছে। সেখানে পিটার হগ এবং এলিসন বুশেল আবার লিখেছেন, তারা নতুন আরেকটা আর্টিকেল লিখেছেন, সেটা হচ্ছেন চার্টার ডায়ালগ রিভিজিটেড। মানে আমরা আগে যা বলেছিলাম তার ঠিক আছে কিনা 10 বছর পরে, কারণ 10 বছরে তো আরো অনেক মামলা হয়েছে। হ্যাঁ, স্টাডি করে তারা বললেন, তারা সেকেন্ড টাইমও বললেন যে আমাদের 97 সালের যে দাবি সেটা এখনো বহাল আছে। কানাডাতে একটা চার্টার ডায়ালগ বা ডেমোক্রেটিক ডায়ালগ বা একটা ইনস্টিটিউশনাল ডায়ালগ চলছে জুডিশিয়ারি এবং লেজিসলেচারের ভিতরে। তাহলে আমরা এই আবিষ্কারটা কোথায় আমরা তাহলে বলি? দেখা যাক, এখানে চলে আসি। ইউএসএ ছিল স্ট্রং হার্ড জুডিশিয়াল রিভিউর দেশ, আর ইউকে এবং নিউজিল্যান্ড অথবা এড ডোমিনিয়ন গুলো এগুলো ছিল নো জুডিশিয়াল রিভিউর দেশ। এখন কানাডাতে 1982 সালের মাধ্যমে লিখিত সংবিধান হয়ে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি হয়ে সবকিছু আসার পরে জুডিশিয়ারি যখন রিভিউ করা শুরু করলো, বাতিল করা শুরু করলো, তখন কেউ কেউ অভিযোগ দিল যে এটা কাউন্টার মেজরিটারিয়ান, এটা হার্ড জুডিশিয়াল রিভিউ। কিন্তু 1997 সালে স্টাডি করে তারা বললেন যে এটা হার্ড না, এটা ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। তাহলে এটা একটা মধ্যবর্তী একটা অবস্থান, এই জন্যই এটা নতুন। এই জন্যই এটাকে আমরা বলছি কনস্টিটিউশনাল ইনজেনুইটি। এবং সারা পৃথিবীতে আমরা একটু পরে এটা আরো দেখব, এই ধারণা সারা পৃথিবীতে ছড়িয়েছে। এবং জুডিশিয়াল রিভিউর একটা নতুন মডেল, যে মডেলে জুডিশিয়াল রিভিউ সরাসরি কোনো কিছু পার্লামেন্ট কোর্ট বাতিল করে না দিয়ে আবার কোনো জুডিশিয়াল রিভিউ না করার মধ্যবর্তী অবস্থানে এসে জুডিশিয়ারি এবং পার্লামেন্ট দে আর এন্টারিং ইনটু এ কনস্টিটিউশনাল ডায়ালগ উইথ ইচ আদার। হ্যাঁ, এটা কানাডার অবদান। এবং এটা পয়েন্ট আউট করার কৃতিত্ব হচ্ছে প্রফেসর পিটার হগ এবং এলিসন বুশেলের। হ্যাঁ, আমরা এবার দেখি কানাডার সুপ্রিম কোর্ট কি করেছে। সেই 1997 থেকে 2007 পর্যন্ত সময়ে বেশ কয়েকটা মামলা স্টাডি করে আবার 2007-এ একই প্রফেসর হগ এবং বুশেল তারা আবার লিখলেন চার্টার ডায়ালগ রিভিজিটেড। সেখানে কি দেখা গেল? 1998 সালে প্রথম যেটা হয়েছে, ব্রায়ান্ট ভার্সেস আলবার্টা, এই মামলায় প্রথমবারের মতো কোর্ট ওদের ওই আর্টিকেলটাকে রেফার করে 1 বছরের মাথায় বলল যে আমরা করতে পারি, আমরা ডায়ালগ করছি, এটা আপত্তি হওয়ার কথা নয়। কিরকম ডায়ালগ? সেখানে মামলাটা ছিল খুব ইন্টারেস্টিং। এই যে কানাডার এই আলবার্টার একটা সিভিল কোড, রাষ্ট্রীয় আইন, সেখানে এই ডিসক্রিমিনেশনকে প্রহিবিট করা হয়েছে। তো আমাদের দেশেও তো আমরা করি। তো আমাদের ডিসক্রিমিনেশন যেভাবে প্রহিবিট করি আমরা কি বলি? যে কাউকে বৈষম্য করা যাবে না অন দ্য গ্রাউন্ড অফ রেস, রিলিজিয়ন, এথনিসিটি, এই সেই অনেকগুলো গ্রাউন্ড দিই না? তো ওরাও অনেকগুলো গ্রাউন্ড দিয়েছে। কিন্তু গ্রাউন্ডের ভিতরে একটা গ্রাউন্ড নাই। সেটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এটা লেখেনি। তো এটা না লিখার কারণে যেটা হয়েছে, পরবর্তীতে ওই গে রাইটস, এলজিবিটি রাইটস যারা আছে, মানে গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, এদের যে গ্রুপটা, তারা বলল যে না, এটা তো আমাদের উপরে বৈষম্য। কারণ আমাদের কথা আপনারা উল্লেখ করলেন না। বৈষম্যের বিধানের ভিতর আপনারা এটা উল্লেখ করলেন না। তখন কানাডার সুপ্রিম কোর্ট বলল যে এটাকে কনসেপ্ট হচ্ছে রিডিং ইন। রিডিং ইন মানে হচ্ছে যে কনসেপ্টটা নাই সেই কনসেপ্টটা ওখানে পড়ে নেওয়া। এটা আরো ভালো উদাহরণ আমি দিতে পারবো। আমার মনে হয় আমি জটিল না করি। মূল বক্তব্য হচ্ছে কোর্ট বলল যে নন ডিসক্রিমিনেশন এটা একটা জেনারেল কনসেপ্ট। এটাকে আমরা যদি বৃহত্তর অর্থে পড়ি তাহলে আমরা ধরতে পারি সেক্সুয়াল ওরিয়েন্টেশন এর ভিত্তিতেও নন ডিসক্রিমিনেশনটাও এখানে আছে। সেটা আমরা পড়ে নিলাম। আছে, রিড ইন, পড়ে নিলাম। এটা অনেকটা ইয়ার মতো ওই আইনের শিক্ষার্থীরা, আমি জানি আমার আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা মূলত আইনের লোকজনই, তারা অন্তত বুঝবেন। বেশি জটিল না করেও কিছু কথা বলতে হয়। যে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এখানে এই ব্রিটেনে একটা মামলা হয়েছিল বিখ্যাত অ্যাটকিন্স, লর্ড অ্যাটকিন্স রায় দিয়েছিলেন যে অ্যান্ডারসন ভার্সেস লিভারসেস ভার্সেস অ্যান্ডারসন মামলা। সেখানে একজন ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে, যে ধারণা করা হচ্ছিল তিনি জার্মান শক্তির সঙ্গে, হিটলারের ফোর্সের সাথে ওনার যোগাযোগ ছিল। উনি ব্রিটেনের সঙ্গে মানে গুপ্তচর বৃত্তি করছিলেন ব্রিটেন থেকে। তো ওনাকে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে। বিচারকরা সেখানে রায় দিলেন যে ইফ দ্য সেক্রেটারি অফ স্টেট ইজ স্যাটিসফাইড দ্যাট দিস পারসন ইজ লাইক দিস,
যে উনি মনে করছেন ও এরকম, সেজন্য উনি দিয়েছেন, ইফ হি ইজ স্যাটিসফাইড দ্যাট। কিন্তু একজন ব্যক্তি লর্ড অ্যাটকিন, তিনি ডিসেন্টিং অপিনিয়ন দিয়ে বললেন যে না, হোম সেক্রেটারি স্যাটিসফাইড হলে হবে না শুধু, হোম সেক্রেটারি যে স্যাটিসফাইড হয়েছেন সেটার কোনো কারণ আছে কিনা, ভিত্তি কি, সেটা আমাকে জানতে হবে যৌক্তিকভাবে। তো সেই জন্য তিনি একটা শব্দ ওখানে রিডিং ইন করেছিলেন। তিনি বলছিলেন, ইফ দ্য হোম সেক্রেটারি ইজ রিজনেবলি স্যাটিসফাইড দ্যাট। তো এটা নিয়ে অনেকে ওই সময় অনেকে সমালোচনা করেছে যে, যে শব্দটা আইনের ভিতর নেই সেটা আপনি পড়ে নিচ্ছেন কেন এর ভিতরে? রিডিং ইন। উনি বলছেন না, এটা পড়ে নিতে হবে কারণ এটা ফান্ডামেন্টাল লিবার্টির প্রশ্ন। আপনাকে স্যাটিসফ্যাকশন এর ক্ষমতা দেওয়া হয়েছে বলে আপনি বললেন, আমার ইচ্ছে হয়েছে, আমি মনে করেছি তাকে অ্যারেস্ট করে ফেলবো, তা তো না। আপনার কেন ইচ্ছে হয়েছে তার একটা জাস্টিফিকেশন লাগবে। দ্যাটস হোয়াই লর্ড এইটকিন সেখানে একটা শব্দ পড়ছিলেন, ইফ দ্য হোম সেক্রেটারি ইজ রিজনেবলি স্যাটিসফাইড দ্যাট। এই যে রিজনেবল কথাটা উনি পড়ে নিলেন ভেতরে, এটাই রিডিং ইন। এই ব্রায়ান ভার্সেস আলবার্টা মামলায়ও কানাডার সুপ্রিম কোর্ট কিন্তু সেক্সুয়াল ওরিয়েন্টেশন কথাটা নাই, তারপরেও তারা বললেন যে না, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ভিত্তিতে ডিসক্রিমিনেশন প্রহিবিটেড, আমরা পড়ে নিচ্ছি। এখন পড়ে নিচ্ছেন কেন আপনারা? আপনারা কি আইন প্রণেতা নাকি? আপনারা কি এরকম আইন বানাতে পারেন? এটার জবাবে কানাডার সুপ্রিম কোর্ট বলছে, আমরা পড়ে নিলে এই মামলায় এই পক্ষ যারা আছেন তারা একটা রেমেডি পাচ্ছেন, কিন্তু এটা যদি সংসদের পছন্দ না হয়, তারা তো আমাদেরকে রেসপন্ড করতে পারেন। ওই যে সেকশন 33 মতো বিষয় আছে। তারা আইনটাকে সংস্কার করতে পারেন, অথবা পরবর্তীতে তারা বলতে পারেন আইনটা আমরা এভাবেই করেছি, আইনটা পুনর্বার করতে পারেন। সুতরাং কোর্টের বক্তব্য হচ্ছে, আমরা রিডিং ইন করে নিচ্ছি এই মামলায় ওনাকে রেমেডি দেওয়ার জন্য, কিন্তু আমাদের বক্তব্যটাই শেষ বক্তব্য না। সুতরাং আপনারা আমাদেরকে এই অভিযোগটা করিয়েন না যে আমরা সংসদের ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে আইন প্রণয়ন করছি। না, আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি, সংসদের পক্ষ থেকে জবাব দেওয়ার সুযোগ আছে, বিকজ দেয়ার ইজ এ ডায়ালগ গোয়িং অন। সেই ডায়ালগ ওনারা রেফার করেছেন এই হগ অ্যান্ড বুশেলের রেফারেন্সটা। বলছেন যে না, ইট ইজ আওয়ার ওপিনিয়ন ইজ নট ফাইনাল। আমরা এখানে এই মামলার প্রয়োজনে এটা রিডিং ইন করে নিচ্ছি, সংসদ যদি মনে করে তারা করুক। সুতরাং উই আর ইনভাইটিং দ্য পার্লামেন্ট টু লুক ইনটু দিস ম্যাটার, প্লিজ ইনক্লুড সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যাজ এ গ্রাউন্ড অফ নন ডিসক্রিমিনেশন। হ্যাঁ, এই ব্রায়ান ভার্সেস আলবার্টা মামলার পরে এখানে আরো অনেক সিরিজ অফ মামলা হয়েছে। আরেক ধরনের মামলা আছে রিডিং ডাউন। এটা কিরকম? রিডিং ইন তো হচ্ছে যেটা নেই সেটা পড়ে নেওয়া, আর রিডিং ডাউনের কনসেপ্ট হচ্ছে, এটা হচ্ছে আইন ব্যাখ্যার একটা নীতি। একটা আইনকে যদি দুভাবে ব্যাখ্যা করা যায়। একটা ব্যাখ্যা হচ্ছে, এক ব্যাখ্যায় আইনটাকে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে ব্যাখ্যা করা যায়। আরেক ব্যাখ্যায় এটাকে সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। তখন বলা হয় যে কোর্ট যে ব্যাখ্যাটা সামঞ্জস্যপূর্ণ সেটা গ্রহণ করবে। ফিনিশ। মানে আইনকে অসাংবিধানিক বলা ঠিক হবে না। এই জন্য কোর্ট চেষ্টা করে সবসময় দুটো ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকলে যে ব্যাখ্যাটা সাংবিধানিক সেটা নেওয়ার জন্য। এটাকে বলা হয় রিডিং ডাউন। এখন রিডিং ডাউন কেন করবেন? একটা মামলায়, যেমন লিটল সিস্টার্স বুকস মামলায়, এখানে একটা অভিযোগ আসছিল যে একটা অঙ্গরাজ্যের এই কাস্টম বোর্ড, সেখানে অবসেন্স বইপত্র যেগুলো আসে, হ্যাঁ, অ্যাডাল্ট বুক টুক যেগুলো আসে, যারা সেল করে বা ইম্পোর্ট করে, তাদের উপর কাস্টমস এগুলো চেক, এগুলো মানে ইয়ে করে আর কি, সীমাবদ্ধতা বা কিছুটা কন্ট্রোল, কাস্টম কন্ট্রোল থাকে। তো এই বুক কোম্পানির অভিযোগ হচ্ছে, তারা গে এবং লেসবিয়ান কমিউনিটির জন্য যে সমস্ত বইপত্রগুলো আনে, সেগুলো কেন জানি এই ইয়েতে কাস্টমস অথরিটির জন্য বেশি আটকায় দেয়। তো তাদের বক্তব্য হচ্ছে এখানে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে ফর দ্য এলজিবিটি কমিউনিটি। হ্যাঁ? তো কোর্ট বলল, যে আইনটাতে বলা হয়েছে অবসেনসিটি শব্দ যেটা ব্যবহার করা হয়েছে, সেটা তো আর এখানে অবসেনসিটিটা এটা কি? এটা লেসবিয়ান অবসেনসিটি, গে অবসেনসিটি বা কোনো ধরনের ডেফিনিশন তো নাই। সুতরাং আমরা চাইলে এটা পড়তে পারি। আমরা মনে করছি যে এই অবসেনসিটির ডেফিনিশনের ভিতরে এরাও পড়ে। সুতরাং তাদের সাথে এটা, অন্য ১০ জনের সাথে যে আচরণ, তাদের সাথেও সেটা করতে হবে। এটা হচ্ছে রিডিং ডাউন। হ্যাঁ? স্টিল তাহলে রিডিং ডাউন করলে কিন্তু এটা যেটা হয় সেটা হচ্ছে, আর ওই কোর্টকে কোনো একটা আইনকে অবৈধ ঘোষণা করে দিতে হচ্ছে না। কারণ আইনের একটা সাধারণ শব্দকে একটা ব্যাখ্যা দিয়ে, এ স সাংবিধানিকভাবে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাখ্যা দিয়ে পার্টিদেরকে রেমেডি দেওয়া হয়। কোর্ট এই মামলায় করল কি? যে আমরা রিডিং ডাউন করলেও চলে, তারপরেও কোর্ট বলল যে না, এই আইনটা অবৈধ। কেন? নট প্রেফারড। কারণ তারা দেখতে পাচ্ছে, আমি যদি এখন রিডিং ডাউন করে এটা পার পাড়িয়ে দেই, তাহলে আইনটা বৈধ থেকে যাবে, পার্লামেন্ট আর কিছু করবে না। সুতরাং তারা করছে কি? রিডিং ডাউনের আর কনসেপ্টটা নেয় না। তারা যেখানে দেখে যে আইন সাংবিধানিক এবং অসাংবিধানিক দুভাবেই ব্যাখ্যা করা যায়, তারা কিছু, কিছু মামলায় অসাংবিধানিক বলে দেয় স্ট্রেইট। তখন প্রশ্ন আসে, কি ব্যাপার, আপনারা অসাংবিধানিক কেন বলছেন? তখন ডিফেন্স দিতে গিয়ে জাজরা বলেন, অসুবিধা কি? আমরা বলছি, পার্লামেন্ট যদি মনে করে এটাকে রিঅ্যাক্ট করতে, পার্লামেন্ট এটার উপর সংস্কার করার ব্যবস্থা নিতে পারে। পার্লামেন্টের তো রেসপন্স করার সুযোগ আছে। আমাদের কথাই তো শেষ কথা নয়। একই কথা। ডায়ালগ ইজ গোয়িং অন। সুতরাং আমরা এটা করতে পারি। আরেক ধরনের মামলা আসছে,
খুব ইন্টারেস্টিং এই ম্যানিটোবা ল্যাঙ্গুয়েজ রাইটস কেসটা, এটা ঠিক কানাডিয়ান চার্টার রিলেটেড না, কিন্তু এটা পরবর্তীতে এটাতে যে ডিসিশনটা দেওয়া হয়েছে সেটা পরবর্তীতে অন্যান্য মামলায় ব্যবহার করা হয়েছে চার্টার সংক্রান্ত। সেটা কি? সেটা হচ্ছে এই মামলাটার বিষয়বস্তু হচ্ছে ম্যানিটোবা প্রদেশে আসলে এখানে দুটো ভাষা আছে, ফ্রেঞ্চ এবং ইংলিশ। কিন্তু ইংলিশ অফিসিয়াল ভাষা, ফ্রেঞ্চ হচ্ছে মানুষের ভাষা। হ্যাঁ, মানে মানুষ বেশি ব্যবহার করে। তো এখানে তারা অভিযোগ করলো যে ফ্রান্সের ম্যানিটোবা প্রদেশে যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে স্কুলের বইপত্র, টেক্সট বই শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, এটা তাদের অধিকারের লঙ্ঘন। তখন কানাডার সুপ্রিম কোর্ট বলল যে ইয়েস, হ্যাঁ, তাদের বইপত্র অবশ্যই ফ্রান্সে থাকতে হবে, এটা মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার তাদের আছে। কিন্তু হঠাৎ করে এখন যদি বলি যে এই ম্যানিটোবা প্রদেশের এই ল্যাঙ্গুয়েজ পলিসি বা যে আইনগুলো আছে এগুলো সব অবৈধ, তাহলে হঠাৎ করে একটা শূন্যতা তৈরি হয়ে যাবে। তার চেয়ে ভালো ম্যানিটোবা ল্যাঙ্গুয়েজকে যে তারা ডিসিশন দিল ফ্রেঞ্চ আইনে করতে হবে, সরি ফ্রেঞ্চ ভাষায় সব কিছু করতে হবে, কিন্তু আমরা বর্তমানে যে কাঠামোটা আছে সেটাকে পুরোটা অবৈধ করছি না, বরঞ্চ আমরা সরকারকে সময় দিচ্ছি। হ্যাঁ, এখন যে পলিসি আছে সেটা অবৈধ, কিন্তু এটা ঠিক করেন। আপনাদেরকে ৫ বছর বা ৯ বছর মনে হয় সময় দেওয়া হয়েছিল এই মামলায়। তো এই কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে ডেফার্ড ডিক্লারেশন অফ ইনভ্যালিডিটি। মানে ইনভ্যালিড বলে তাৎক্ষণিক বাতিল করে দিলাম না, বাতিল হওয়ার জন্য কিছু সময় দিলাম। এর ভিতরে সরকার বা নির্বাহী বিভাগ বা বিচার বিভাগ, সরি আইনসভা, তারা কারেকশনাল মেজার তারা নিতে পারবে। হ্যাঁ, এটাকে ডিসক্রিশনারি রেমেডি বলি আমরা। ওই যে সেকশন 24 এ বলা হয়েছিল কোর্ট এডিকুয়েট রেমেডি দেওয়ার জন্য প্রয়োজনীয় রেমেডি ডিসক্রিশনারি ডিসক্রিশন তারা অ্যাপ্লাই করতে পারে। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে, ডেফার্ড ডিক্লারেশন অফ ইনভ্যালিডিটি। তখন দেখা গেল কানাডার সুপ্রিম কোর্ট অন্যান্য এই হিউম্যান রাইটস রিলেটেড বিভিন্ন মামলায় চার্টারের আওতায় তারা কিন্তু কোনো কিছুকে অবৈধ ঘোষণা করে সরকারকে 6 মাস, 18 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর সময় দিচ্ছে যে আপনারা এটা ঠিক করেন। তার মানে কি এখন সময় পেলে কি হবে? অপর পক্ষকে রেসপন্স দিতে হবে, কাজের উদ্যোগ নিতে হবে, ব্যবস্থাপনা উদ্যোগ মানে কাজে লেগে পড়তে হবে। তার মানে এখানে একটা ডায়ালগ ইজ গোয়িং অন বিটুইন টু ইনস্টিটিউশনস। হ্যাঁ? এটা আরেকটা। আরেকটা কিছু কেস আছে। এটাকে ওই এলিসন বুশেল এবং পিটার হক তাদের ২০০৭ এর ওই আর্টিকেলে বলছিলেন, এগুলো হচ্ছে সেকেন্ড লক কেস। সেকেন্ড লক কেস কোনগুলো? যেগুলো হচ্ছে ধরা যাক একবার কোনো একটা মামলায় কোনো একটা আইনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেটা পার্লামেন্টের উপর, সেটা হয়তো পার্লামেন্ট সেটা সংস্কার করেছে, অথবা সংস্কার না করে আগেরটাই রেখে দিয়ে আবার আইনটা করেছে। তখন এটা হয়তো অন্য কোনো কারণে আবার কোর্টে আরেকবার চ্যালেঞ্জ করে আরেকজন বলছে যে এই সেকেন্ড টাইম যেটা করেছেন সেটাও ঠিক না, বৈধ না। তখন এই সেকেন্ড লুকের মামলায় এখানে এসে কানাডিয়ান সুপ্রিম কোর্ট একটু একটু দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করলো। কিছু মামলায় তারা বলল যে আমরা একবার অবৈধ বলেছিলাম, পার্লামেন্ট তারপরও এটা করেছে, এখন আর কি করা, কারণ পার্লামেন্ট জনগণের প্রতিনিধি, তাদেরটাই সর্বশেষ কথা। হ্যাঁ, ডায়ালগ মানে এই নয় যে জুডিশিয়াল সুপ্রিমেসি না, ডায়ালগ মানে শেষ বিচারে কিন্তু ডেমোক্রেটিক সুপ্রিমেসিই থাকবে। সুতরাং পেনাল্টিমেট ডিসিশন মেকিং অথরিটি এটা কার থাকতে হবে? এটা সংসদের থাকতে হবে। সো কিছু মামলায় তারা এটা মেনে নিল যে ডায়ালগের কারণে আমাদের জুডিশিয়াল রিভিউ এটা ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। আমাদের জুডিশিয়াল রিভিউটা আমেরিকার মতো স্ট্রং ফর্ম হার্ড জুডিশিয়াল রিভিউ না। সুতরাং সেকেন্ড টাইমও যেহেতু সংসদ এই কাজটা করেছে, আমরা এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। এটা একটা অবস্থান। আর কিছু মামলায় কিছু বিচারক বললেন না। যে ডায়ালগিক জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্ট আমরা দিচ্ছি এটা একটা কনসেপ্ট, এটা কনস্টিটিউশনের রুল না। কনস্টিটিউশনের রুল হচ্ছে কনস্টিটিউশনের বিপরীতে হলে আমরা সব বাতিল করে দেব, সেটা সেকেন্ড টাইম থার্ড টাইম যাই হোক। সুতরাং এখানে কিছু কনফিউশন আছে। এই ২০০৭ অসগোট হল ল জার্নালের এই ১০ বছর মেয়াদী আর্টিকেলতে পরবর্তীতে চার্টার ডায়ালগ রিভিজিটেড, ওইখানে প্রফেসর হগ এবং এলিসন বুশেল তারা এই জিনিসটা আবার ধরেছেন। তারা বলছেন হ্যাঁ, এই জায়গায় কোর্টের অবস্থান কিছুটা ইনকনসিস্টেন্ট, বাট স্টিল ওভারঅল ট্রেন্ড বলছে রিডিং ইন এর ক্ষেত্রে, রিডিং ডাউন এর ক্ষেত্রে, ডিসক্রিশনারি রেমেডি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো মামলা হয়েছে। দেখা যাচ্ছে না, দেয়ার ইজ আ প্রসেস অফ ইনস্টিটিউশনাল কনভারসেশন গোয়িং অন, এবং পার্লামেন্ট রেসপন্ড করছে। হয় আইন সংশোধন করে, অথবা পুরো আগের আইনটাকে এর উপরে স্ট্রিক থেকে, অথবা অনেক সময় ওই পার্লামেন্টারি হিয়ারিং এ জুডিশিয়াল কমিটিগুলোতে বিচারকদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারা এক ধরনের রিভিশনাল প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং কানাডার অবদান এই ১৯৮২ সালের কানাডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট এবং চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এর যে জুরিসপ্রুডেন্স, সেটার অবদান হচ্ছে বিশ্ববাসী এখন একটা নতুন ফরম্যাট দেখতে পেল, যে হার্ড জুডিশিয়াল রিভিউ এবং নো জুডিশিয়াল রিভিউর মাঝখানে একটা উইক জুডিশিয়াল রিভিউ উইথ এ কনস্টিটিউশনাল ডায়ালগ।
অথবা চার্টার ডায়ালগ কানাডার জন্য, এটা পরবর্তীতে পৃথিবীর অন্যান্য দেশে অনেকে বলছেন এটাকে ডেমোক্রেটিক ডায়ালগ, ডায়ালগ বিটুইন দ্য কোর্ট অ্যান্ড দ্য জুডিশিয়ারি। সুতরাং এখানে জুডিশিয়াল রিভিউ আছে, বাট ফাইনাল অথরিটি জুডিশিয়ারির না, ফাইনাল অথরিটি লেজিসলেচারের। বাট স্টিল there is an ongoing exchange of views and opinions and dialogue going on between the two institution. ওকে, এটাকেই আমরা বলছি কনস্টিটিউশনাল ইনজেনিউইটি। কেন ইনজেনিউইটি? এটা কিভাবে পৃথিবীকে প্রভাবিত করেছে আমরা একটু পরে দেখব। ইয়েস, এটা কিন্তু ইউকেতে চলে আসছে 1998 সালে। হ্যাঁ, 97 তে অ্যালিসন বুশেন এটা করেছেন। ওনারা এটা বলে না, কাজ তো শুরু হয়েছে 1982 সাল থেকে। 97 এর একটা আর্টিকেলে এটা অ্যানালাইসিস করে তারা শব্দটা ব্যবহার করেছেন যে ডায়ালগ চলছে। হ্যাঁ, 98 সালে কোর্ট এটা অ্যাকসেপ্ট করে নিল। আর 98 তে স্বয়ং ইউকেতে একটা হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, আমরা এটা নিয়ে অন্যান্য মানে আমার যে যুক্তরাজ্যের উপর যে লেকচারগুলো আছে সেখানেও এই কথাটা বারবার করে এসেছে, হিউম্যান রাইটস অ্যাক্ট। সেখানে তারা ওই 1950 সালের ইউরোপিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, ফান্ডামেন্টাল ফ্রিডমস যেটা, সেটাকে যেহেতু ইউকের পার্লামেন্টের মাধ্যমে এটা ডোমেস্টিক লতে পরিণত করেছে, সেখানে একটা সেকশন আছে, সেকশন 3। তারা বলল, সেকশন 3 তে বলল যে মানে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে বা হিউম্যান রাইটস অ্যাক্টের সাথে বা ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস বা এর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্ট হিউম্যান রাইটস, এগুলোর জুরিসপ্রুডেন্সের সাথে সামঞ্জস্য রেখে এই কোর্ট ব্যাখ্যা করবে ব্রিটেনের অন্যান্য আইনগুলোকে। সুতরাং পার্লামেন্টারি সুপ্রিমেসি ব্রিটেনে কিন্তু জুডিশিয়াল রিভিউ থাকার কথা না, নেই। কিন্তু 98 সালে দেখা যাচ্ছে যে না, কোর্ট একটা ইন্টারপ্রিটেটিভ রেসপন্সিবিলিটি কোর্টের উপর চলে আসছে, যেখানে কোর্ট অন্যান্য আইনের কোয়ালিটিগুলো দেখছে, এরা হিউম্যান রাইটস অ্যাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এরা ইউরোপিয়ান কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তাহলে অনেকটা এই জাতের না, কানাডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 1982 মতো না, চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস এর মতো না কিছুটা। যদি বা ওরকম একেবারে স্ট্রিক্ট তারা বলছে না, যে এখানে তো সেকশন 52 তে বলে দিয়েছে কনস্টিটিউশনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে সেটা বাতিল। ইউকে কিন্তু সেটা বলেনি। তারা সেকশন 4 এ বলেছে, যদি দেখা যায় যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এর সাথে, অ্যাক্টের সাথে বা ইউরোপিয়ান কনভেনশনের সাথে সমন্বয় রেখে ব্যাখ্যা করা যাচ্ছে না, মানে এই অন্য আইন যেটা নিয়ে কথা হচ্ছে সেটা আসলেই অসামঞ্জস্যপূর্ণ, তখন সেটাকে তারা বলতে পারে যে দেয়ার ইজ আ ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি। এটা সেকশন 4 এর কথা। হ্যাঁ, সেকশন 4 অনুসারে ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি তারা একটা দিতে পারে। তারা বলতে পারে যে না, এটা ইনভ্যালিড, এটা ইনকম্প্যাটিবল, আমরা এটা ডিক্লেয়ার করলাম। তো এটার ফলাফল কি? এটার ফলাফল হচ্ছে এটা তাৎক্ষণিক বাতিল হয়ে যাবে না আইনটা, বরঞ্চ এটা সংসদ এটা দেখবে। ওই মিনিস্টারিয়াল ডিক্লারেশন সরকারকে ডিক্লেয়ার করতে হয় যে এটা নিয়ে আমরা কি করছি এখন। এমনকি আইন প্রণয়নের আগেই সরকারকে, যিনি যে মন্ত্রী সংসদে এটা উপস্থাপন করেন, তাকে একটা, এটাকে বলা হয় যে ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স উইথ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট, তাকে একটা ডিক্লেয়ার করতে হয় যে বিলের প্রথম দিকে যে আমি এই বিলটা হিউম্যান রাইটস অ্যাক্টের সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। আবার যদি একবার ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি কোর্ট দিয়ে ফেলে, তখন তাকে আরেকবার উদ্যোগ নিতে হয় যে ওনারা কি রেসপন্স দিচ্ছেন। ওনাদের রেসপন্সটা আবার ফলো আপ করে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের একটা জয়েন্ট কমিটি আছে, জয়েন্ট কমিটি অফ হিউম্যান রাইটস, সেটা। সুতরাং এখানে দেখা যাক, মানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এর মাধ্যমে যে ইউকে একটা নো জুডিশিয়াল রিভিউর দেশ ছিল, সেই ইউকেতে এখন একটা সর্ট অফ জুডিশিয়াল ডায়ালগ উইথ দ্য লেজিসলেচার। সুতরাং কানাডার কনসেপ্টটা আস্তে করে কিন্তু 1998 সালে ইউকেতে চলে আসছে। এবং এই কথাটা যে আমরা বলছি যে 1998 সালের আইনটা, এইটা এবং সেকশন 4 এর ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটিটা, এবং এই ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটির বিপরীতে জয়েন্ট কমিটি অফ হিউম্যান রাইটস এর এটা ফলো আপ করা, সরকারের এটা ফলো আপ করার এই ট্রেন্ডটাকে এই ইউকেতেও আরো দুজন স্কলার, বিশেষত এলিসন ইয়াং এবং টমার হিকম্যান, তারা দুজন এটাকে বললেন যে এটা ডেমোক্রেটিক ডায়ালগ। যেভাবে ওই কানাডাতে বলেছিলেন পিটার হগ এবং এলিসন বুশেল কানাডিয়ান চার্টার সম্পর্কে। হ্যাঁ, এখন ইউকে হিউম্যান রাইটস অ্যাক্ট সম্পর্কে ওই কথাটা আসছে যে ডেমোক্রেটিক ডায়ালগ অ্যান্ড দ্য কনস্টিটিউশন, একটা থিসিস, এটা খুব বিখ্যাত। হ্যাঁ, এলিসন ইয়াং এবং টমার হিকম্যানের রেফারেন্স দিতেই হয়, সবাই দেয়। এই মানে তারা এটাকে এবার চার্টার রাইট ডায়ালগ তো বলবে না, কারণ ইউকে তো এটা চার্টার না, তারা এটাকে ডেমোক্রেটিক ডায়ালগ বলছে। সুতরাং মানে আমেরিকার হার্ড জুডিশিয়াল রিভিউ আর ইউকেতে জুডিশিয়াল রিভিউ নাই, সেই জায়গার ভিতরেও একটা জুডিশিয়াল রিভিউ, সফট জুডিশিয়াল রিভিউ চলে আসছে, উইক জুডিশিয়াল রিভিউ, যেটা ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। আলটিমেট অথরিটি কিন্তু জুডিশিয়ারির না, আলটিমেট অথরিটি লেজিসলেচারের। ওকে, তারপরে এটা কোত্থেকে গেল, এটা ট্রাভেল করছে ওয়ার্ল্ড ওয়াইড। একটা যখন ইঞ্জিনিয়াস একটা ধারণাকে আমরা যুগান্তকারী ধারণা কেন বলবো,
কারণ সেটা পৃথিবীর অন্যান্য জায়গায় গৃহীত হবে। হ্যাঁ, কানাডা থেকে ছুটে এসে সেটা ইউকেতে আসছে। ইউকে থেকে আমরা দেখতে পাচ্ছি যখন সাউথ আফ্রিকা এই অ্যাপার্থেইড থেকে বেরিয়ে আসলো, স্বাধীন গণতান্ত্রিক দেশ তৈরি করলো, তারা তাদের কনস্টিটিউশনের সেকশন 27(3) তারা সেখানে বলল যে সোশিও ইকোনমিক রাইটস যেগুলো আছে সেগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল। ওই যে আমাদের দেশে আমরা আমাদের সংবিধানের পার্ট 2 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা জুডিশিয়ালি এনফোর্সেবল না। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 সেটা জুডিশিয়ালি এনফোর্সেবল। কিন্তু সাউথ আফ্রিকা বলল যে না, এই ধরনের সোশিও ইকোনমিক রাইটস যেগুলো আছে, অর্থনৈতিক সামাজিক অধিকার যেগুলো আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, সেগুলো জুডিশিয়ালি এনফোর্সেবল। এবং জুডিশিয়ালি এনফোর্স করতে গেলে কি হবে? একই কথা। সেখানে যেটা আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এক জিনিস আর সোশিও ইকোনমিক রাইটস আরেক জিনিস। সামাজিক অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন করতে গেলে বাজেট অ্যালোকেট করতে হয়, উন্নয়ন পরিকল্পনা নিতে হয়, ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট করতে হয়, ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট করতে হয়, ফিনান্সিং করতে হয়, ম্যান পাওয়ার আনতে হয়। এগুলো তো পলিটিক্যাল কাজ, এগুলো তো কোর্টের কাজ না। কিন্তু কোর্ট যেহেতু এটাকে জুডিশিয়াল রিভিউর আওতায় নিয়ে আসছে, সংবিধানের আওতায়, তখন এটাকে প্রফেসর রোজালিন ডিকসন, তিনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে আছেন, অস্ট্রেলিয়ার মানুষ, অস্ট্রেলিয়াতে শিক্ষকতা করেন। তিনি এটা নিয়ে খুব সিরিয়াস গবেষণা করেছেন। তিনি বলছেন যে না, সাউথ আফ্রিকান এই সোশিও ইকোনমিক রাইটসের অ্যাডজুডিকেশনের মডেলটা, এটা আসলে একটা ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। কারণ এখানে জুডিশিয়ারি ডিসিশন দিলেই শুধু হবে না, জুডিশিয়ারি ডিসিশনকে ফলো আপ করার জন্য ওই নির্বাহী বিভাগ এবং আইনসভাকে জুডিশিয়ারির সাথে সিরিয়াসলি এনগেজড হতে হয়। সাউথ আফ্রিকাতে চলে আসলো। তারপরে আরেকজন ভদ্রলোক, ইউনিভার্সিটি অফ হংকং এর এই প্রফেসর ইয়াপ্পো জেন, তিনি একটা বই লিখলেন। এটাকে উনি বলছেন সাবকনস্টিটিউশনাল ডায়ালগ। মানে এই সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, এই ৩ টা দেশ স্টাডি করে উনি দেখালেন যে এই সমস্ত দেশে হার্ড জুডিশিয়াল রিভিউ নেই আমেরিকার মতো, তারাও উইক জুডিশিয়াল রিভিউর দেশ। কিন্তু এই সমস্ত দেশে বিভিন্ন সময়ে তাদের সর্বোচ্চ আদালতগুলো কোনো জিনিসকে অবৈধ ঘোষণা করে, ওই ম্যানিটোবার ল্যাঙ্গুয়েজ রেফারেন্সের মতো ডেফার্ড ডিক্লারেশন অফ ইনভ্যালিডিটি, তারা এটাকে ইনভ্যালিড ঘোষণা করে সরকারের হাতে বা আইনসভার হাতে ছেড়ে দেয় এটার কারেকশন করার জন্য। এটাকে উনি বলছেন সাবকনস্টিটিউশনাল ডায়ালগ। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে তারা জুডিশিয়াল ডিসিশন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে এটাকে সলভ করার জন্য টাইম দেন, স্কোপ দেন। আমি এগুলো, এই আর্টিকেলগুলো ওনারা বইগুলোতে কি থিসিস দিয়েছেন, কি আর্টিকেল লিখেছেন, সেগুলো আমার বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি এখানে এটা সহজ সরল ভাষায় রাখতে চাচ্ছি, ইউটিউবের জিনিস সাধারণ শিক্ষার্থীরা এবং যারা এই মুহূর্তে পড়ালেখায় নেই তারাও যেন জিনিসটা বুঝতে পারে। দ্যাটস ওয়াই আমি কঠিন করছি না, আমি সহজ করে বলছি জিনিসটা। হ্যাঁ, ইয়াপ্পু জেন বলছেন এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকংয়ে এখানেও এক ধরনের ডায়ালগ চলে, সাবকনস্টিটিউশনাল ডায়ালগিক জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, আরো আরেক জায়গায় ছড়িয়েছে, স্বয়ং যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, প্রফেসর মার্ক টাসনেট হার্ভার্ডের এবং ক্রিস্টিন বেটআপ, ক্রিস্টিন বেটআপ এটাকে বলেন যে যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে বটম আপ ডায়ালগ। সেটা কেমন? যে কানাডাতে তো ওখানে উপর থেকে বলে দিল যে সেকশন 33 এর কারণে আপনি কোর্ট ইনভ্যালিড ঘোষণা করতে পারে সেকশন 1, সেকশন 52, আর পার্লামেন্ট এটাকে ওভারট্রাম্প করতে পারে সেকশন 33। এটা কনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত। হ্যাঁ, এটা হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ। কিন্তু ক্রিস্টিন বেটাপ বলছেন যে ইউএসএ তে এটা সংবিধানে তো এরকম বিধান নেই যে কোর্ট কর্তৃক একটা কোনো কিছুকে ইনভ্যালিডেট করে দিলে সেটার উপর আবার কংগ্রেস কি করবে, সেরকম তো একদম সাংবিধানিকভাবে লিখিত ডায়ালগিক মডেল তো ওখানে নাই। কিন্তু এখানে একটা বটম আপ অ্যাপ্রোচ আছে। সেটা কিরকম? যে বিচার বিভাগে বিচারক নিয়োগ একটা রাজনৈতিক প্রক্রিয়া। বিচারকরা কি সিদ্ধান্ত দিচ্ছেন সেটা নিয়ে মোবিলাইজেশন হয়, সেটা একটা সামাজিক প্রক্রিয়া। এবং বিচার বিভাগের প্রদত্ত সিদ্ধান্তগুলোর বিপরীতে সোসাইটির যে সমস্ত রিয়াকশন, সেগুলো অনেক সময় আবার বিচার বিভাগকে প্রভাবিত করে এবং বিচার বিভাগ পরবর্তীতে তার অবস্থানকে পলিশ করে বা চেঞ্জ করে। এরকম অনেক জুরিসপ্রুডেন্স আমেরিকাতে আছে। সুতরাং পাবলিক অপিনিয়ন এবং পাবলিক এবং জনগণ এবং রাজনৈতিক শক্তির সাথে সরাসরি সাংবিধানিকভাবে লিখে পড়ে না থাকলেও একটা সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডায়ালগ ইজ গোয়িং অন। দেখেন, যদি কানাডার বুশেল, প্রফেসর হগ এবং বুশেলের এই আর্টিকেলটা এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল না হতো, ইউএস এর তো দরকার ছিল না, তারা তো হার্ড জুডিশিয়াল রিভিউ। তাদের জন্য এখন তাদের স্কলাররাও বলতে চাচ্ছে, একটু স্টাডি করে দেখতে চাচ্ছে তাদের দেশেও কি dialogic মডেলটা আছে কিনা। দ্যাট মিনস দ্য dialogic model of judicial review is gaining importance and attention and people are really interested about that. প্রফেসর মার্ক টাসনেট এটাকে বলছেন ইনডাইরেক্ট ডায়ালগ ইজ গোয়িং অন। ওনার একটা বই, ওনার একটা লেখা আমি পড়ছিলাম এটা নিয়ে, যে উনি কানাডিয়ান ডায়ালগিক মডেল নিয়ে উনি কথা বলতে গিয়ে বলছেন যে ইনডাইরেক্ট ডায়ালগিক
কনভারসেশন কিন্তু ইউএসএ তে চলছে, এবং উনি ইউএস এর কনস্টিটিউশনের যে জুডিশিয়াল রিভিউ, হার্ড জুডিশিয়াল রিভিউর যে সমস্ত সমালোচনা, প্রায় সবগুলোই আমি কিন্তু আগেরটাতে করেছি, ওই কনস্টিটিউশনাল কোর্টের যে ভিডিও একটু আগে করেছি সেটাতে। এগুলোকে ধরে উনি বলছেন যে আমেরিকাতেও সম্ভবত আমাদেরকে টুডে অর টুমরো কোনো না কোনো পথ খুঁজতে হবে এবং চিন্তা করে দেখতে হবে যে আসলে ডায়ালগিক মডেলের কোনো রেলেভেন্স বা ইম্পর্টেন্স আমাদের জন্য আছে কিনা, কোনোভাবে আমাদের কাজে লাগতে পারে কিনা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কানাডিয়ান এই কনসেপ্টটা ইউকে পার হয়ে, সাউথ আফ্রিকা পার হয়ে, এদিকে এশিয়ার কিছু দেশ গিয়ে একেবারে যুক্তরাষ্ট্রের মতো একটা হার্ড জুডিশিয়াল রিভিউর মডেলেও তাদের স্কলারদেরকেও এটা অ্যাট্রাক্ট করছে। এবং আরেকজন স্কলার ইন্ডিয়ার, হ্যাঁ, হ্যাঁ, আ সেটা হচ্ছে এই যে মার্ক টাসনেটের বইটার উদাহরণ দিলাম, 'টেকিং দ্য কনস্টিটিউশন অ্যাওয়ে ফ্রম দ্য কোর্টস'। তিনি কিন্তু জুডিশিয়াল রিভিউর খুব মানে খুব বেশি সিরিয়াস সাপোর্টার না। এট লিস্ট জুডিশিয়াল পলিসি মেকিং উনি খুব বেশি পছন্দ করেন না, এটা বলা যাবে না। হ্যাঁ? সুতরাং ওনারও একটু আগ্রহ আছে জুডিশিয়াল ডায়ালগিক মেথড নিয়ে। হ্যাঁ? এখন ইন্ডিয়াতে আমরা জানি, বাংলাদেশে আমরা ইন্ডিয়াকে ফলো করি। আমাদের ওখানে যেটা হয় যে আমাদের কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আর্টিকেল 726 টু আর্টিকেল 102 মিলিয়ে আমরা বলি, চট করে কোনো একটা অবৈধ ঘোষণা করে দিলে কোর্ট বলে দেয় এটা অসাংবিধানিক, বাতিল। পত্র-পত্রিকায় পরের দিন খবর। সুতরাং আমাদের দেশে আমরা এটা দেখতে পাচ্ছি না। যে জুডিশিয়ারির সাথে আ পার্লামেন্টের কোনো ডায়ালগের কোনো স্কোপ আমরা দেখতে পাচ্ছি না। সম্ভবত আমরা ইন্ডিয়ান মডেল ফলো করি। হ্যাঁ? কিন্তু ইন্ডিয়াতেও চিন্তন চন্দ্র চূড় একজন নতুন ইয়াং একজন স্কলার, উনি একটা বই লিখেছেন 'ব্যালেন্সড কনস্টিটিউশনালিজম'। ওই বইটাতে উনি আর্গুমেন্ট দিয়েছেন, ইয়েস, ইন্ডিয়াতেও কিন্তু যে হার্ড জুডিশিয়াল রিভিউটা আছে, সেটা ইন্ডিয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে। তাদেরকে হয়তো ওই ইউকে পার্লামেন্টের আ হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 স্টাইলে তাদেরকেও হয়তো একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ নিতে হবে। উনি এটাকে, এই ডায়ালগিক মডেলটাকে ব্যালেন্সড মডেল বলছেন। কারণ এটার সাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে অনির্বাচিত বিচারকদের সাংবিধানিক সিদ্ধান্তের একটা মিথস্ক্রিয়ায় একটি ভালো ফলাফল মধ্যবর্তী অবস্থানে আসতে পারে। এটা উনি মনে করছেন। তাহলে এই কনসেপ্টটা যদি এত জনপ্রিয় না হয়, তাহলে এত জায়গায় দৌড়াবে কেন? হ্যাঁ? সুতরাং সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আমি আর বেশি কথা বলব না। আমি একটি নতুন সাংবিধানিক ধারণার আবিষ্কার এবং ওই ধারণাটি কিভাবে বিশ্বকে পাল্টে দেয়, সেটা বলার জন্য এই সিরিজগুলো আমি একটা করে করছি। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে অন্য কোনো সাংবিধানিক আবিষ্কার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।